আসসালামু আলাইকুম এবং ভেরি গুড আফটারনুন। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছে আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো, আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে মায়ানমারে যে সিভিল ওয়ার চলছে এবং এটার যে ইম্প্যাক্ট বাংলাদেশের উপর বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর, এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য আমরা আমাদের বিলেতে যারা বাংলাদেশি আছে তাদের অনেকে এটা নিয়ে কনসার্ন, এবং আজকে আমরা এই টপিকে কথা বলবো। এবং এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য তিনজন এক্সপার্ট প্যানেলিস্ট আমাদের সাথে জয়েন করেছে। আমার সাথে ভার্চুয়ালি জয়েন করেছে মেজর জেনারেল রিটায়ার্ড ডক্টর মোহাম্মদ নাইম আশফাক। আমার সাথে উনি ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট। মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আমাদের সাথে আরও জয়েন করেছে ভার্চুয়ালি এক্সিকিউটিভ ডিরেক্টর ফর বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতি প্রফেসর ডক্টর শাহাব এনাম খান। প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে আরও জয়েন করেছেন কিংস কলেজের লেকচারার ডক্টর আশফাক অনুপ। ডক্টর আশফাক অনুপ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন আপনারা স্কাই 780-তে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের প্যানেলিস্টদের মতামত জানার জন্য, এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাব প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, আমি আপনার কাছে চলে যাব প্রথমেই। আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স এবং আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র একাডেমিক। আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, এই যে মায়ানমারের যে অনগোয়িং সিভিল ওয়ার, এটার এভরিডে সিচুয়েশনটা ডিটোরিয়েট করছে, পরিস্থিতি দিন দিন আরও বাজে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই অনগোয়িং যে ক্রাইসিসটা, এটা বাংলাদেশ এবং মায়ানমারের রিলেশনশিপে কি ধরনের প্রভাব ফেলতে পারে অদূর ভবিষ্যতে? ধন্যবাদ। নিশ্চিতভাবেই এই মুহূর্তে মিয়ানমারের অবস্থাটা খুবই জটিল, কিন্তু একদিকে আমরা বলতে পারি যে স্টেট ক্রাফট বলতে আমরা যে জিনিসটা বোঝাই বা রাষ্ট্র বলতে যে জিনিসটা বোঝাই, এটা মোটামুটি একটা ফেইল লেভেলে চলে গেছে। আরেকদিকে আমরা বলতে পারি যে নিরাপত্তা ঘটিত দিক থেকে যদি আমরা চিন্তা করি, এটা শুধুমাত্র যে বাংলাদেশের নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি না, সেটা ভারতের জন্য কিছুটা চীনও এখন অনুধাবন করছে, লাও রিপাবলিক বলেন বা থাইল্যান্ডের জন্য একটা বড় কনসার্ন হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতেও নিরাপত্তার দিক থেকে বিশ্লেষণ করলেও মিয়ানমার বাংলাদেশের জন্য একটা নিশ্চিতভাবেই হুমকি স্বরূপ বলা যায়। অভ্যন্তরীণ ভাবে যদি চিন্তা করা হয় তাহলে মিয়ানমারের যে মিলিটারি আছে তাদের নিশ্চিতভাবেই অনেকটা যেটা আমরা বলি যে যেটা পাওয়ার, সেটা অনেকটাই খর্ব হয়ে গেছে। তার মানে কিন্তু এই না যে মিলিটারি মিয়ানমার থেকে চলে যাবে বা মিলিটারির কোনো অস্তিত্ব থাকবে না, এরকম বিষয়টা। বিষয়টা হচ্ছে যে পেরিফেরাল স্টেটগুলিতে সে নিশ্চিতভাবেই তার যে একটা আধিপত্য ছিল সেটা অনেকটাই হারিয়ে ফেলেছে। আর যেটা এসএসি তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের মুশকিলটা হচ্ছে যে তাদের এখন পলিটিক্যাল ক্যাপাবিলিটিটাও নাই। ফলে মিলিটারি কে উইথড্র করা বা মিলিটারিকে নতুন করে নিয়োগ করা, সেটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তাদেরকে এখন এক রকমের লেজিটিমেসি ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হচ্ছে। সেই হিসাবে দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণভাবে তাদের যে গভর্নেন্স স্ট্রাকচার ছিল সেটা মোটামুটি এই মুহূর্তে নাই বললেই চলে। আর তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে মিয়ানমারের অভ্যন্তরে অনেকগুলি
এথনিক আর্ম গ্রুপস আছে, এবং এই এথনিক আর্মস গ্রুপগুলি নিশ্চিতভাবেই টেরিটোরিয়াল ভাবে যদি আমরা চিন্তা করি, ভৌগোলিক ভাবে যদি চিন্তা করি, তারা অনেকটাই আয়ত্তে নিয়ে এসছে। এখনো পর্যন্ত যেটাকে আমরা বামার হার্টল্যান্ড বলি, আপনার মিয়ানমারের মধ্যাঞ্চল যেটা, সেই জায়গাতে এখনো পর্যন্ত বড় রকমের ইন্টারভেনশন কিন্তু করতে পারেনি এখনো, সেটা নিশ্চিত করে ফেলবে কিছুদিনের মধ্যে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলেও এখনো দেখা যাচ্ছে যে এই কনফ্লিক্ট মানে বামার হার্টল্যান্ড যে পর্যন্ত তাদের কন্ট্রোলে না আসে সেই পর্যন্ত চলবে। তার মানে হলো যে আমরা একটা লম্বা টাইমে এই ক্রাইসিসটা দেখবো। আর সর্বশেষ যেটা অ্যাসেসমেন্ট এই মুহূর্তে, সেটা হলো যে এই ওভারঅল যে পরিবর্তনগুলি এসছে, তাদের গভর্নেন্স বলেন, সিকিউরিটি বলেন, মিলিটারি ইকুয়েশনস গুলির মধ্যে এসছে, দেখা যাচ্ছে যে এথনিক আর্ম গ্রুপগুলির মধ্যেও কিন্তু বড় রকমের কোনো কোঅর্ডিনেশন নাই। মিলিটারি কোঅর্ডিনেশন আছে, টেকনিক্যাল কোঅর্ডিনেশন আছে, পলিটিক্যাল গভর্নেন্সটা কি হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোঅর্ডিনেশন আসেনি। সুতরাং সেটা যে পর্যন্ত না আসে সেই পর্যন্ত এটাও বলা যাবে না যে কনফ্লিক্ট পরবর্তী অবস্থায় মায়ানমারে একটা স্থিতিশীলতা বজায় থাকবে। সুতরাং এইখানে এথনিক আর্ম গ্রুপগুলি কিভাবে তাদের পলিটিক্যাল কোঅর্ডিনেশন করবে এবং একটা এগ্রিমেন্টে আসবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, অবশ্যই। আপনি বলছিলেন যে এই যে ক্রাইসিসটা চলছে এখন, যে বর্তমান সিচুয়েশন, এটা যদিও বিভিন্ন গ্রুপের মাঝে একটা মিলিটারি কোঅর্ডিনেশন আছে, বাট পলিটিক্যাল যে কি হবে ইন নিয়ার ফিউচার, এটার কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন নেই। এবং আপনি আরও গুরুত্ব দিচ্ছিলেন যে এই অনগোয়িং সিচুয়েশনটা হয়তোবা অনেক লেন্দি হবে, এবং এইটার তো আপনি বলছিলেন যে আশেপাশে রাষ্ট্র যারা আছে বাংলাদেশ সহ, তাদের উপর একটা বড় ধরনের প্রভাব আছে। বাট আপনি কি মনে করেন যে বাংলাদেশের সাথে যে অনগোয়িং আমরা দেখতে পাচ্ছি যে সবসময় একটা প্রবলেম চলছে, একটা ডিপ্লোম্যাটিক রাও চলছে, বাংলাদেশ গভর্নমেন্ট কি প্রোঅ্যাক্টিভলি এটা মানে প্র্যাগমেটিকভাবে প্রোঅ্যাক্টিভলি কি ইনভলভ হচ্ছে, মানে বাংলাদেশের উপর যেই ধরনের কনসার্ন হতে পারে সেটা মিনিমাইজ করার জন্য? আপনার কাছে কি মনে হয়? নিশ্চিত। প্রথম কথা হলো যে এখানে আরেকটা জিনিস ছোট্ট ফুটনোটটা দেওয়া দরকার আছে, সেটা হলো যে এর মধ্যে কিন্তু চীন বলেন বা থাইল্যান্ড বলেন বা আসিয়ান, এরা কিন্তু চাচ্ছে যে মিয়ানমারে একটা ইলেকশন হয়ে যাক, এবং আমার মনে হয় জনসাধারণ মিয়ানমারে চাচ্ছে যে ইলেকশনটা হয়ে যাক। এখন ইলেকশনটা করতে গেলে যে কনস্টিটিউশনাল পরিবর্তনগুলি আসবে, সেটা আসলে কতটুকু মিয়ানমার গভর্নমেন্ট মানে মিয়ানমার মিলিটারি ছাড় দিবে সেটাও একটা বিষয় আছে। সুতরাং আমরা হয়তো বা এই বছরের শেষ নাগাদ কিছু পরিবর্তন দেখতে পারবো, এবং হয়তো আগামী বছর একটা ইলেকশনের একটা আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি যতটুকু সহিষ্ণুতা দেখানো দরকার বা সিভিলিটি যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল নর্মসে, যে সেটা কিন্তু বাংলাদেশ দেখিয়ে আসছে। যে কারণে বাংলাদেশ ট্রাইপার্টাইট একটা পথ নিয়েছে, যেটার মধ্যে চীন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মিয়ানমারের সাথে যোগাযোগের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্টেও কিন্তু বাংলাদেশ সাপোর্ট দিয়ে এসছে। বাংলাদেশ অ্যাক্টিভ পার্টি না হলেও বাংলাদেশ কিন্তু সাপোর্ট দিয়ে এসছে। বাংলাদেশ কিন্তু এই যে পুরো মিয়ানমারের ঘটনাটা আছে, সেটা যত কিছুই আপনি বলেন না কেন, যে চীন বলেন বা থাইল্যান্ড বলেন বা লাওস বলেন বা আসিয়ান বলেন, একমাত্র বাংলাদেশই কিন্তু এই পুরো ক্রাইসিসটাকে ইন্টারন্যাশনালাইজেশন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এবং আজকে বাইপার্টিসান বিল এসছে ইউএস কংগ্রেসে ওই রোহিঙ্গা ল সংক্রান্ত, সেখানেও যদি আপনি বিলটা পড়ে দেখেন, সেটা পুরোটার একটা বড় অংশই কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি করা। তার মানে বাংলাদেশ কিন্তু সর্বোচ্চ যেটা করা দরকার, কিন্তু মিলিটারি প্রভোকেশন হওয়ার পরেও কিন্তু বাংলাদেশ মিলিটারি ভাবে সেটাকে রেসপন্ড করেনি। এবং এই যে অতি সম্প্রতি একটা দুর্যোগ হয়ে গেল, ঝড় হয়ে গেল, সেই ঝড়ের সময় কিন্তু বাংলাদেশ ডিজাস্টার পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট সহায়তা করেছে। এবং আপনি যদি 1.1 মিলিয়ন রোহিঙ্গা বলেন, সেটা তো বাংলাদেশের নাগরিক না, তারা তো মিয়ানমারের। এবং আমার মনে হয় এই জায়গাটাও আমরা অনেক ক্ষেত্রে হাইলাইট করি না, যে আমরা সেই হিসেবে কিন্তু মিয়ানমারের 1.1 মিলিয়ন মানুষজনকে কিন্তু সাপোর্ট দিয়ে আসছি। সেটা হিউম্যানিটেরিয়ান সাপোর্ট বলেন, সেটা লিগাল সাপোর্ট বলেন, সেটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলেন, সব দিক থেকে বাংলাদেশের সর্বোচ্চ যেটা করা সম্ভব বাংলাদেশ সেটা করেছে। এবং আমার মনে হয় যে কারণে আমরা একটা বড় আস্থার জায়গা তৈরি করতে পেরেছি মায়ানমারের জনগণের মধ্যে। ধন্যবাদ প্রফেসর ডক্টর আস্থার জায়গা তৈরি হওয়া উচিত মায়ানমারের জনগণের মধ্যে।
জি, প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক, আমি যদি আপনার কাছে আসি, আমরা জানি যে মায়ানমারের যে অনগোয়িং সিভিল ওয়ার, এটার তো একটা সিকিউরিটি কনসার্ন আছে আশেপাশে যে দেশগুলো আছে, পার্টিকুলারলি বাংলাদেশের জন্য। আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ডক্টর শাহাব এনাম খান বলছিল যে একটা এই যে যুদ্ধটা এটা একটা লং টার্ম ধরে চলবে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর সিকিউরিটি কনসার্ন বা বাংলাদেশের জন্য নিয়ার ফিউচার কী ধরনের সিকিউরিটি কনসার্ন হতে পারে বর্তমানে এবং ভবিষ্যতে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনেক ধন্যবাদ। এই যে সিভিল ওয়ার যেটা মিয়ানমারে চলছে, এইটার ইম্প্যাক্টটা শুধুমাত্র বাংলাদেশ না, হোল রিজিয়ন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ফিল, দে হ্যাভ স্টার্টেড ফিলিং ইট, এবং এটা সামনে আরো ফিল করবেন। এবং এটাকে যদি আমরা অ্যানালাইজ করি, প্রথমে আই উড লাইক টু গো অন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যেটা আছে সেখানে একটু যেতে চাই। মিয়ানমার কখনোই কিন্তু একটা স্টেবল একটা কান্ট্রি ছিল না, রাইট ফ্রম ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1948। সো 1948 সালের আগে অং সান যেটা করেছিলেন আপনারা সবাই জানেন, পালং এগ্রিমেন্ট, সেখানেও ছয়টা মেজর জাতিগোষ্ঠীকে নিয়ে ওনারা সাইন করেছিলেন, 23 জন সিগনেটারিজ ছিল, এবং সেখানে একটা তারা কনসেনসাসে এসেছিলেন যে একটা ইউনিয়ন অফ বার্মা তারা তৈরি করবেন, অর্থাৎ সকল জাতিগোষ্ঠীকে নিয়ে একটা দেশ তৈরি করবেন, এবং সেখানে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ধরনের একটা অ্যাটিটিউড এবং পলিসি নিয়েই তারা কাজ শুরু করেছিলেন অং সান। কিন্তু আনফর্চুনেটলি ওনার মৃত্যুর পরে তখন যারা ক্ষমতায় আসলো, স্পেশালি বামার যেটা ডমিনেটেড যে গোষ্ঠী আসলো, তারা তখন চিন্তা করলো যে আমরা 68% হলাম পপুলেশন অফ, মানে টোটাল পপুলেশনের 68%, সুতরাং আমাদের ডমিনেশনটা প্রত্যেকটা জায়গাতে থাকতে হবে। এবং এই ফিলসফিতে, একই রকম ফিলসফিতে মিলিটারিও কিন্তু বিশ্বাসী। সো 1962-তে যখন নেভিন ক্ষমতা দখল করলেন, তারপরের থেকে কিন্তু এই অ্যাট্রোসিটিস, পারসিকিউশনস, এইগুলো কিন্তু চলমান হয়ে গেল। এবং বাংলাদেশের উপরে সেই তার যে স্পিল ওভার এফেক্ট, এইটা দ্যাট স্টার্টেড রাইট ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। সো আমরা দেখেছি যে 1978-এ তাদের যে ড্রাগন অপারেশন যেটা করলো, তখন 2.5 লক্ষের মতো রোহিঙ্গা রেফিউজি আমাদের দেশে এসেছিল। হাওয়ার 79-এ ওনারা আবার ফিরে গেছেন, আবার 1991-এ তারা আবার যে অপারেশনটা চালালো, তার এফেক্টটা এসেছে আবার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ রেফিউজি এখানে এসেছে। 2012-তে যে কমিউনাল রায়ট যেটা হলো, সেই কমিউনাল রায়টের কারণেও কিন্তু রেফিউজিরা এখানে এসেছে। 2017-তে তো সবচেয়ে বেশি এসেছে, এবং সেটা যদি কিউমুলেটিভ আমরা যোগ করি তাহলে 1.3 মিলিয়ন বলা হয়, এবং প্রতি বছর এর সাথে যোগ হচ্ছে প্রায় 36,000 নিউবর্ন বেবিস। সো এইটা প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে। তার সাথে যদি এটা যোগ করেন তখন দেখবেন যে এই সংখ্যাটা আরো অনেক, প্রায় 1.5 এর কাছাকাছি চলে যাবে। হাওয়ার আমি যে কথাটা বলছি যে এইটা যেটা হচ্ছে যে নট এ স্টেবল স্টেট, এইটা বলছি কারণ এইটা কোনো এই যে 136টা এথনিক গোষ্ঠীর কেউই কিন্তু একসাথে স্যাটিসফাইড, এক্সেপ্ট বামার, যে স্যাটিসফাইড হয়েছে উইথ দ্য রুল অফ দ্য মিলিটারি পাওয়ার রাইট ফ্রম 1962, সেটা হয়নি। ফলে তারা যেটা চেয়েছে, বিভিন্ন এথনিক গ্রুপ, তারা কেউ চেয়েছে টেরিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স, আবার কেউ চেয়েছে ইনক্রিজ রিজিওনাল অটোনমি, এটাও চেয়েছে। এন্ড দে স্টার্টেড ফাইটিং ইন ডিফারেন্ট ফর্মস ইন ডিফারেন্ট স্টেটস। তাদের বিভিন্ন প্রদেশে তারা কিন্তু যুদ্ধ শুরু করেছে। সো এতে যেটা হয়েছে, এক হলো প্রলিফারেশন অফ আর্মড গ্রুপ যেটা হয়েছে, নার্কো টেরোরিজম বেড়েছে, ড্রাগ ট্রাফিকিং বেড়েছে, কনফ্লিক্ট বেড়েছে, এবং যুদ্ধের যে ফল যেগুলো হয় সেটাও কিন্তু সাধারণ এনি ওয়ার অর সিভিল ওয়ার যে ক্ষয়ক্ষতিটা হয়, এটা ডোমেস্টিক্যালি যেমন হয়েছে,
এট দ্য সেম টাইম এইটা স্পিল ওভার এফেক্টটা হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং এট দ্য সেম টাইম আদার অন্যান্য দেশ যেটা আছে, যারা আছে নেইবার, এই নেইবারেও গিয়েছে। আপনারা জানেন যে বোর্ড পিপল হিসাবে যাদেরকে নাম করা হয়, তাদের সার্ভাইভালের কারণেও কিন্তু মিয়ানমার থেকে দে ওয়েন্ট আপ টু অস্ট্রেলিয়া। ইভেন আজকে কিন্তু আপনি রোহিঙ্গাকে পাবেন ইভেন আপ টু ইউএসএ। সো একটা সেন্টেন্স বলা হয় যে রোহিঙ্গা নোওয়্যার মিন্স রোহিঙ্গা এভরিওয়্যার, হোল ইন দ্য হোল ওয়ার্ল্ড। হাওয়ার আমি ওখান থেকে আবার ফিরে আসি, যদি কারেন্ট সিচুয়েশন যদি বলি, যে গত বছরের আপনারা জানেন যে অক্টোবরের 27 তারিখ থেকে যে অপারেশন 3 ব্রাদারহুড অপারেশন যেটা শুরু করেছে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, তারা একসাথে অপারেশন শুরু করেছিল ইন শান স্টেট, এবং তারা সাকসেস পেয়েছে। এবং ওখানে সাকসেস পাওয়ার পর আরাকান আর্মি দে স্টার্টেড ইন নভেম্বর লাস্ট ইয়ার ইন চিন স্টেট এবং অলসো ইন রাখাইন স্টেট। এবং এইখানে শুধুমাত্র রাখাইন স্টেট না, সমস্ত মিয়ানমারকে যদি আমি বলি, মিয়ানমারের মধ্যে স্পেশালি নর্দার্ন শান, কাচিন, কারিনি, কারেন, আরাকান, চীন, এই সকল স্টেটগুলোতে কিন্তু তাতমাদাও তাদের অবস্থানগুলো আস্তে আস্তে হারাচ্ছে। বাই দিস টাইম ইন্টারনালি মিয়ানমারের প্রায় 3 মিলিয়ন আইডিপি ইন 23 সালেই হয়েছে। এবং আরাকানের যদি বলি, যেহেতু বাংলাদেশের পাশেই আরাকান বা রাখাইনে যদি বলি, প্রায় 70% ইজ আন্ডার কন্ট্রোল অফ আরাকান আর্মি। এবং এটার যে এফেক্ট যেটা হচ্ছে, একটা হলো তো মিয়ানমারে ডিভাস্টেটিং একটা সিভিল লাইফ এটা হচ্ছে, ম্যাসিভ ডিসপ্লেসমেন্ট এটাও হচ্ছে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল এটা হচ্ছে, পভার্টি, এক্সট্রিম পভার্টি হচ্ছে, সবচেয়ে অ্যালার্মিং হলো ড্রাগ ট্রাফিকিং যেটা আছে এটা বেড়েছে। আমি যদি এর সাথে নার্কো টেরোরিজমকে নিয়ে আসি, যেমন ওয়ার্ল্ডের অলমোস্ট 80-90% আফিম চাষ হতো আফগানিস্তানে। তালেবান যখন টেক ওভার করলো তখন সেটা 2023-তে এসে নেমে এসেছে, ইট ইজ 5%, and in 2024 it is 0, এবং এইটার শতভাগ চলে এসছে এখন মিয়ানমারে। ধন্যবাদ। সো মিয়ানমার ইজ মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, এবং আপনি খুব সুন্দর করে তথ্যপত্রের মাধ্যমে আমাদের দর্শকদের সামনে অনগোয়িং সিচুয়েশনটা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আপনাদের সাথে আবারও কথা হবে। প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক এবং ডক্টর অনুপ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি মায়ানমারের যে অনগোয়িং সিভিল ওয়ার চলছে, এই ইম্পর্টেন্ট টপিকে আমরা কথা বলছি। এবং এই টপিকে কথা বলার জন্য আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করেছেন একজন গেস্ট, এবং ভার্চুয়ালি আমার সাথে আরও 4 জন গেস্ট জয়েন করেছে। আপনারা যারা এই পর্যায়ে আমাদের সাথে অনুষ্ঠানে জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও পরিচয় করিয়ে দিব। আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করেছে জনাব শারজিল আহসান, উনি কোঅর্ডিনেটর কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং বিরতির পর আমার সাথে আরও জয়েন করেছে ডক্টর হাবিবুল্লাহ, উনি জেনারেল সেক্রেটারি আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন। জনাব ডক্টর হাবিবুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ ডক্টর আশফাক অনুপ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স, আপনাকে অনেক ধন্যবাদ। এবং মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। মেজর জেনারেল নাইম আশফাক সাহেব, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে এই মায়ানমারের যে অনগোয়িং সিভিল ওয়ার, এটার কারণে ওই রিজিয়নের যে একটা স্ট্যাবিলিটি, এটা বিভিন্নভাবে আপনার এটা এফেক্টেড হয়েছে। এবং আপনি বলছিলেন যে এই যে মাদকের যেই ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন বা মাদক রিলেটেড যে ক্রাইম, রিজিওনাল ক্রাইম, ওইটা অনেক বেড়ে গিয়েছে। আপনি ওই পয়েন্টটা যদি শেষ করতেন, তাহলে এরপর আমি আমার নেক্সট গেস্টের কাছে যাব, প্লিজ। জি, অনেক ধন্যবাদ। আই উইল বি ভেরি কুইক ইন কমপ্লিটিং মাই টকস। তো আমি যেটা বলছিলাম যে নার্কো টেরোরিজম হ্যাজ রিজন, মানে এটা মিয়ানমারে অনেক গুণ বেড়ে গিয়েছে।
জি এবং এইটার অনেকগুলো কারণ আছে, এটা আমি আর ব্যাখ্যা করলাম না। এবং নার্কো টেররিজম এই জায়গাতে বাড়ার ফলে নার্কো টেররিজমের যে এফেক্ট যেটা, এটা শুধু মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা জি মিয়ানমার, বাংলাদেশ, নেইবারিং স্টেট এবং সমস্ত ওয়ার্ল্ডে এটা কিন্তু এফেক্ট হচ্ছে। জি ইট হ্যাজ বিকাম দ্য হাব অফ দ্য নার্কোটিক্স। জি আরেকটা জিনিস sure. যেটা হচ্ছে সেটা হলো অনলাইন স্ক্যাম সেন্টার। এটা মেইনলি ছিল শান স্টেটে। এই শান স্টেটে অনলাইন স্ক্যাম সেন্টারগুলো এগেনস্টেই কিন্তু অপারেশন করেছিল থ্রি ব্রাদারহুড। এবং এইটা বন্ধ হওয়ার পরে রিসেন্টলি যেটা আমি শুনলাম, বিরতির সময় আমি প্রফেসর সাহেব থেকে শুনলাম যে ইট হ্যাজ শিফটেড টু দ্য বর্ডার অফ লাওস অ্যান্ড অলসো থাইল্যান্ড। সো ইট ইজ অলসো এফেক্টিং দ্য নেইবারিং স্টেট লাওস এবং থাইল্যান্ডেও কিন্তু আস্তে আস্তে শিফট করছে। বিসাইডস দিস, এখন মিয়ানমারে যে চলমান যে যুদ্ধ আছে, এই চলমান যুদ্ধের কারণে সমস্ত দেশে কিন্তু লিটার্ড উইথ মাইন্স। যেমন রাখাইনে যে ঘটনাটা হলো, আরাকান আর্মি যখন অপারেশন শুরু করলো ফ্রম দ্য নর্থ, তখন কিন্তু তাতমাদাও এবং বিজেপি দে লেফট দেয়ার তাদের যে পোস্ট যেগুলো ছিল এইটা তারা ছেড়ে কেউ কেউ নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে চলে গিয়েছে, আবার অনেকে বাংলাদেশেও কিন্তু আশ্রয় নিয়েছে। জি and leaving behind the caches of arms and munitions. ফলে এই যে আনঅ্যাকাউন্টেবল যে আর্মস এন্ড অ্যামিনিশনস যেগুলো তারা ছেড়ে গিয়েছে, এইটা আইদার আরাকান আর্মির হাতে পড়েছে অথবা এমন কোনো লোকজনের কাছে পড়েছে যেখান থেকে এই অস্ত্রগুলো বাংলাদেশে অথবা অন্যান্য দেশেও কিন্তু এই আর্মস ইয়েটা চলে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। তাহলে তো এটা ফার্দার সিকিউরিটি কনসার্ন, তাই না? জি জি, ডেফিনেটলি। এইটা আমাদের জন্য, এই জন্য আমি বলছি শুধুমাত্র বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার, কোনো সন্দেহ নাই। কিন্তু বাকিদের যদি কমপ্লেসেন্সি এরকম থাকে যে ইট ইজ এ ওয়ার ইনসাইড মিয়ানমার এবং এটা শুধুমাত্র বাংলাদেশকে এফেক্ট করবে, এটা কিন্তু তা না। থ্যাংক ইউ, ইট ক্যান রিচ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ডক্টর আশফাক অনুপ, আমি আপনার কাছে আসব। আপনি যদি বলেন, আমরা দেখেছি আপনার রিসেন্ট অনেক লেখায় আপনি গুরুত্ব দিয়েছেন যে যারা বাংলাদেশে যারা ডিসপ্লেস হয়ে এসেছে রোহিঙ্গা, তাদেরকে যেন আপনার বাংলাদেশ গভর্নমেন্ট যেন হেল্প করে, বা অ্যাডজেসেন্ট আরও যারা কমিউনিটি আছে সবাই যেন হেল্প করে। আমরা জানি যে বাংলাদেশে আমাদের আগের দুইজন এক্সপার্ট প্যানেলিস্ট কিন্তু বলে গিয়েছে যে বাংলাদেশে কিন্তু ডাইরেক্টলি প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গা যে আছে তাদেরকে কিন্তু বাংলাদেশ হেল্প করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি তাদের দায়িত্বটা পালন করছে কিনা, আপনি যদি এই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বাংলাদেশ চেষ্টা করছে, আমরা জানি এখানে আমাদের রিসোর্স তো ভেরি লিমিটেড, বাট ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্বটা পালন করছে কিনা এই আপনার যারা রোহিঙ্গা আছে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আপনি এই ব্যাপারে কি মনে করেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। দ্য থিং ইজ, প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে রোহিঙ্গা ক্রাইসিস এবং এই পুরো ফেনোমেনাটা নিয়ে হচ্ছে ব্যক্তিগত মতামত সাধারণত প্রকাশ করিনি কোথাও। আমাদের যে রিসার্চ অর্গানাইজেশনটা আমরা পরিচালনা করি লন্ডন বেসড, সেখান থেকে বেশ কিছু স্টেক হোল্ডার ইন্টারভিউজ আমরা নিয়েছি ওই অঞ্চলের। এই স্টেক হোল্ডারের ভেতরে হচ্ছে এনইউজির স্টেক হোল্ডার্স আছেন, মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের যেই টেরিটরিটা, ওখানকার বিভিন্ন স্টেক হোল্ডার, রোহিঙ্গাদের ভেতর থেকে কথা হয়েছে। আমরা চীন স্টেটের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। মূলত হচ্ছে আমাদের এই কথাবার্তাগুলোর কিছু থেকে লার্নিং আছে, সেগুলো আমি শেয়ার করতে পারি। ইন্টারন্যাশনাল কমিউনিটির ব্যাপারে যে কোয়েশ্চেনটা আপনি জিজ্ঞেস করেছেন, আমি বলবো রিসোর্সের পার্সপেক্টিভ থেকে প্রবাবলি আই এম নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট, বাট আমি যেটা বলতে পারি, ইন্টারন্যাশনাল কমিউনিটির আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিছু পরিবর্তন আসাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার আগের যে দুজন বক্তা, ওনারা খুব স্পেসিফিক্যালি বলে গেছেন দ্য কারেন্ট স্টেট অফ দ্য মিয়ানমার, ইটস আ ফেইলড স্টেট এবং ভেরি ফ্র্যাগমেন্টেড সোসাইটি দে হ্যাভ, বিকজ দেয়ার আর মেনি এথনিসিটিজ আউট দেয়ার। কিন্তু সামথিং ইজ ভেরি ডিফারেন্ট when it comes to Rohingyas. রাইট। অন্যান্য অনেকগুলো এথনিসিটি থাকা সত্ত্বেও the only ethnicity that has actually faced a genocide, a proper full-fledged genocide, is Rohingya. জি।
এটার পেছনকার কারণটা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝতে হবে, এবং আমরা কিন্তু এই জিনিসগুলো উদ্ঘাটন করবার জন্য আমরা যখন সেক্টর ইন্টারভিউ গুলো নিয়েছি, আমরা এই প্রশ্নগুলো বিভিন্নভাবে করেছি, এবং আমাদের রিয়েলাইজেশন হচ্ছে ইনসাইড মিয়ানমার, এবং রিগার্ডলেস অফ হোয়াট এভার আদার এথনিসিটি দে আর, ইনসাইড মিয়ানমার খুবই সফিস্টিকেটেড এবং খুবই লং টার্ম একটা ফেব্রিকেশন হয়েছে উইদিন দ্য সোসাইটি এগেইনস্ট Bengalis, particularly Bengalis. If you see any government statement by Myanmar government, Myanmar military, even when it comes to Arakan army, who are fighting Myanmar military, when they are talking about Rohingyas, they are not mentioning them as Rohingya. They are mentioning them as Bengalis. Right. এবং এটা কিন্তু very consistent for decades. It is very consistent. They actually considered them as Bengalis. Even এই 2017 যখন সর্বশেষ ক্র্যাকডাউনটা হলো, তখনও পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি যে তৎকালীন যে মিয়ানমার মিলিটারি চিফ, সে কিন্তু একদম প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন যে উইল হ্যাভ টু ওয়ান্স এন্ড ফর অল ফিগার আউট দিস বেঙ্গলি প্রবলেম। ইটস আ ভেরি জেনোসাইডাল স্টেটমেন্ট। আমরা যদি নাৎসি জার্মানির স্টেটমেন্ট দেখি, তারা ফাইনাল সলিউশন খুঁজছে ফর দ্য জিউইশ প্রবলেম। Exactly similar to that, they are basically finding a solution for the Bengali problem, not Rohingya problem. So ultimately, আমরা যে জিনিসটা দেখছি out there, it is very much related to a very deep-rooted hatred against Bengalis within the state of Myanmar. এবং এটা regardless the Bamar, the Rakhines, all of them are actually cultivating it in themselves. So this is a very big problem. আমার মনে হয় ইভেন অ্যান্থনি ব্লিংকেন যখন হচ্ছে হলোকাস্ট মিউজিয়ামে ওনার লাস্ট স্টেটমেন্টটা এই রিলেটেড দিলেন, সেখানেও কিন্তু উনি বারবার করে উল্লেখ করছিলেন যে ওনারা যেই জেনোসাইডাল ইন্টেন্ট গুলো খুঁজে পেয়েছেন মিয়ানমারে এই রোহিঙ্গাদের এগেইনস্ট অ্যাট্রসিটিজে, এই ইন্টেন্ট গুলো ওনারা পেয়েছেন এবং সবখানে টার্মিনোলজি একবারও রোহিঙ্গা ব্যবহার করা হয়, টার্মিনোলজিটা হচ্ছে বেঙ্গলি। ডক্টর আশফাক অনুক, আমি বুঝতে পেরেছি যে আসলে আপনার রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের যে মাইন্ডসেটটা, এটা আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির আরো অনেক বেশি জানা উচিত। আপনি yes, they'll basically have to have a proper understanding about it first. জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর হাবিবুল্লাহ, আমি যদি আপনার কাছে আসি, আপনাদের অর্গানাইজেশনটা যে আপনারা ফর্ম করেছেন, এটা কি উদ্দেশ্যে ফর্ম করেছেন, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ ডক্টর হাবিবুল্লাহ। আমি মাই অ্যাপোলজি, আমরা খুব দ্রুত একটা বিরতিতে যাব। বিরতির পর এসে আমি আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা খুব ইম্পর্টেন্ট টপিকে কথা বলছি। আমরা যাব একটা সংক্ষিপ্ত বিরতিতে, আপনারা আমাদের সাথে থাকবেন। বিরতির পর, সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি মায়ানমারের যে অনগোয়িং ক্রাইসিস, সিভিল ওয়ার চলছে তা নিয়ে, এবং এই ইম্পর্টেন্ট টপিকে কথা বলার জন্য আমার সাথে আজকে 5 জন খুব ইম্পর্টেন্ট গেস্ট জয়েন করেছেন। ওনারা এই টপিকে এক্সপার্ট। আমি বিরতিতে যাওয়ার আগে আমি কথা হচ্ছিল ডক্টর আশফাক অনুপের সাথে রোহিঙ্গাদেরকে নিয়ে যে কনসেপ্টটা, রোহিঙ্গাদেরকে নিয়ে যে আপনার অনেক মাইন্ডসেটের যে পরিবর্তন, আপনি তা গুরুত্ব দিচ্ছিলেন। এবং আমাদের সাথে ডক্টর হাবিবুল্লাহ আমাদের সাথে জয়েন করেছেন। উনি জেনারেল সেক্রেটারি আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন। জনাব ডক্টর হাবিবুল্লাহ, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে ডক্টর আশফাক অনুপ গুরুত্ব দিচ্ছিল যে রোহিঙ্গারা যে তাদের উপর যে ব্রুটালিটি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটির আরও জানা উচিত। আপনার অর্গানাইজেশন, আপনারা এই ব্যাপারে কি কাজ করছেন যে সবার যেন ইন্টারন্যাশনাল কমিউনিটির এই ব্যাপারে যেন তারা আরও অনেক বেশি জানতে পারে, তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরও বেশি সচেতন হয়? আপনার অর্গানাইজেশন আপনারা কিভাবে কাজ করছেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন। ডক্টর হাবিবুল্লাহ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ডক্টর হাবিবুল্লাহ, জি শুনতে পাচ্ছি, জি বলুন। জি, তো আমি একটু ছোট কারেকশন করব, সেটা হলো অফকোর্স ইয়েস, আই এম এ জেনারেল সেক্রেটারি অফ আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন, and at the same time আমি একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার অফ an alliance recently formed, Arakan Rohingya National Alliance, যেটা আমরা অনেকগুলো, most of them, not all, but many organizations come together and make an alliance to call out as loud as possible.
তো এটা 1+ ইয়ার্স আর কি হলো। তো আমি যদি ভেরি টু দ্য পয়েন্ট আপনার কোয়েশ্চেনের দিকে যাই, সেটা হলো দ্য পারপাস অফ হ্যাভিং দিস অ্যালায়েন্স হলো কিভাবে আমরা, আপনি যেটা বললেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ রিজিয়নাল বা অন্যান্য যে পলিটিক্যাল ইস্যু, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যে পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে এঙ্গেজমেন্ট করা, এটা হলো আমাদের প্রিন্সিপাল অবজেক্টিভ। এবং এটা আমরা অলরেডি শুরু করেছি। আমাদের, আপনারা হয়তো জানেন, ইন্ডিভিজুয়াল অনেক অর্গানাইজেশন, অনেক ইন্ডিভিজুয়ালস যারা কাজ করছে, যারা অ্যাডভোকেসিতে কাজ করছে, হিউম্যান রাইটস কাজ করছে, বা অন্যান্য পলিটিক্যাল প্ল্যাটফর্মে কাজ করছে। we came together and we are really working hard. আর আপনারা হয়তো দেখছেন কনসিস্টেন্টলি আমাদের যারা কম্পোনেন্ট মেম্বার অর্গানাইজেশন এবং ইন্ডিভিজুয়ালসরা আছে, কনসিস্টেন্টলি দে আর ওয়ার্কিং হার্ড in different perspective. আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন দ্য লিগাল ইয়াতে যে আইসিজে বা আর্জেন্টিনা বা অন্যান্য যে কেসগুলো হচ্ছে ওই সেক্টরে, বা আমাদের যে ডিপ্লোমেসিতে এখানে ইউএন বেসড বা ইউএস বেসড, ওয়েস্ট ইউরোপিয়ান ইউনিয়ন বেসড, ওখানে সব জায়গায় আমরা চেষ্টা করছি। ধন্যবাদ জি ডক্টর হাবিবুল্লাহ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি আমি প্রফেসর ডক্টর শাহাব এনাম খান, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি এই যে অনগোয়িং ক্রাইসিসটা, এটা ইন্দো প্যাসিফিক রিজিয়নে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এবং বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কে এটা কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? প্রফেসর ডক্টর শাহাব এনাম খান। ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য এটা একটা বড় ইস্যু, কারণ এটা একটা মেজর জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্টও বটে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন বার্মা অ্যাক্ট করেছে, পরবর্তীতে এখন তাদের বিলটা হয়েছে যে রোহিঙ্গা গ্যাপ অ্যাক্ট যেটা হবে। সুতরাং সব দিক থেকে যদি আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ইন্টারেস্ট এখানে আছে, সেটা তার ডেমোক্রেসি প্রমোশন বলেন বা হিউম্যান রাইটস প্রমোশন বলেন, কিংবা তার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বলেন সেখানে। চীনের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এটাও তার অ্যাক্সেস টু বে অফ বেঙ্গল থেকে শুরু করে এখানেও সে দেখে যে জিওপলিটিক্যাল এন্টেঙ্গেলমেন্ট আছে। ভারতের জন্য তো বটেই, কারণ তার চীনের সাথেও যেরকম একটা বড় বর্ডার আছে, সেই সাথে মায়ানমারের সাথেও তার বর্ডারটা। সুতরাং সব দিক থেকে দেখলে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এইটা এই মুহূর্তে সাউথ চায়না সি অঞ্চলটা বাদে এটা হলো সবচেয়ে বড় হটস্পট। এটা গেল একটা। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এই বিষয়ে পুরনো, এবং বাংলাদেশ কিন্তু যে ত্রিপক্ষীয় আলোচনাটা করছে সেটা চীনকে কেন্দ্র করেই কিন্তু করছে। ফলে চীনের এখানে একটা বড় স্টেক আছে এই মুহূর্তে। গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চীনে ছিলেন, এবং সেইখানে কিন্তু রোহিঙ্গা বিষয়টা বড় করে এসছে, এবং একই সময় কিন্তু থাইল্যান্ডের ফরেন মিনিস্টারও ছিলেন, তিনিও কিন্তু মায়ানমার ইস্যুটাকে নিয়ে এসেছেন। সুতরাং আমার মনে হয় না বাংলাদেশের সাথে চীনের কোন রকম কমিউনিকেশন ঘাটতি আছে এই বিষয়ে। ভারতের সাথে খুব স্বাভাবিকভাবে ইমিডিয়েট নেইবার হিসেবে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা আমাদের ডেভিয়েশন আছে। দুটা দেশের মধ্যে অ্যাপ্রোচগত ভাবে প্রসেসগুলি বা সম্পর্কগুলি মিয়ানমারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, যে কারণে যে কোনো ধরনের মায়ানমার ভারত এন্টাঙ্গেলমেন্টে কিন্তু বাংলাদেশের উপরে প্রেশারটা আসবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের উপরে ঘটলে সেটা ভারতের উপরেও যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের হয়তো পলিসিগতভাবে আলাদা অ্যাপ্রোচ থাকলেও আমার মনে হয় না যে সিকিউরিটি ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে কোনো দ্বিধা এই মুহূর্তে আর আছে। অন্ততপক্ষে বাংলাদেশ 2017, 18, 19, 20 প্রত্যেকটা বছরই কিন্তু প্রত্যেকে বলে এসেছিল যে এটা রিজিওনাল সিকিউরিটিতে টার্ন করবে, এবং রিজিওনাল সিকিউরিটিতে টার্ন করলে কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশের বলয় বা শুধু ভারতের বলয় হবে না, এটা সবার উপরেই যাবে। সুতরাং আমার মনে হয় যে ভারতের ক্ষেত্রেও একটা বড় রকমের নীতিগত পরিবর্তন আসছে, যেটা আমরা অতীত থেকে করে আসছি, এবং সেই সাথে চীনের ক্ষেত্রেও এখন আমরা হয়তো কিছুদিনের মধ্যে বেশ কিছু বড় বড় পরিবর্তন দেখব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহাব এনাম খান। মেজর জেনারেল ডক্টর নাইমা শখ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি বলছিলেন যে লং টার্ম সিকিউরিটি ইম্প্যাক্ট কী পড়তে পারে বাংলাদেশের উপর। আমরা জানি যে রিসেন্টলি বাংলাদেশের মেইনল্যান্ড থেকে সেন্ট মার্টিনের যে আপনার সমুদ্র পথে যেই নৌ চলাচল, সেটা কিন্তু বন্ধ, সাসপেন্ডেড ছিল কিছুদিন এই মায়ানমারের যে অনগোয়িং ক্রাইসিসটার কারণে। এবং আমরা আরও দেখতে পেরেছি যে আপনার
বান্দরবন অঞ্চলে এই যে আপনার কেএনএফ একটা গ্রুপ যে নতুন করে তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, এটার কারণে কিন্তু একটা রিজিওনাল পার্টিকুলারলি বাংলাদেশের উপর কিন্তু একটা লং টার্ম একটা সিকিউরিটি ইম্প্যাক্ট থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় এই যে এই সেন্ট মার্টিনের নৌপথে আপনার যে যোগাযোগ সেটা সাসপেনশন, কেএনএফের যে নতুন করে আপনার তাদের যে অ্যাক্টিভিটিস মায়ানমারের এই আপনার বান্দরবনে, বাংলাদেশের উপর এটা লং টার্ম কী প্রভাব? অনেকে বলছে যে মায়ানমারের যে যুদ্ধ সেটা অলরেডি বাংলাদেশে চলে এসেছে, আপনি এ ব্যাপারে কি মনে করেন? অনেক ধন্যবাদ। দুটো বিষয় এখানে আপনি উপস্থাপন করেছেন। প্রথমটা হলো যে সেন্ট মার্টিনে আমাদের যে নৌযান যেগুলো যাচ্ছিল সেই নৌযানের উপরে গুলি হয়েছিল। নৌযান বলতে সিভিল নৌযান গুলি হয়েছিল এবং যার কারণে আমাদের নৌ চলাচল বন্ধ ছিল কিছুদিনের জন্য। সো এটার ইমপ্লিকেশন কি এবং কেন হলো, কি হলো, অথবা মিয়ানমারের যুদ্ধ কি বাংলাদেশের ভেতরে চলে আসলো কিনা, আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে আমি হয়তোবা বলবো যে বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই কিন্তু আমরা উই আর ফিলিং দ্য হিট অফ মিয়ানমারস কনফ্লিক্ট অর ট্রাবল। তাদের এখানে যখনই যে কোনো কনফ্লিক্ট রাখাইনে, স্পেশালি রাখাইনে বা আগে যেটা আরাকান ছিল 89-এর আগে, যখনই একটা কনফ্লিক্ট হয়েছে তখনই তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে। আমি যদি রিসেন্ট যে অপারেশনস যেটা আরাকান আর্মি যেটা করছে এটা যদি বলি, আরাকান আর্মি দে হ্যাভ স্টার্টেড দেয়ার অপারেশন ফ্রম দ্য নর্থ, অর্থাৎ চীনের কালেতুয়া পালেতুয়া থেকে শুরু করে আস্তে আস্তে তারা নিচে সাউথের দিকে এসছে এবং দে হ্যাভ রিচড আপ টু সিতওয়ে, মংদু এবং অন্যান্য শহরগুলো তারা দখল করে এখন নিচের দিকে চলে এসছে। আস্তে আস্তে বিজেপি এবং তাতমাদাও যে গ্রাউন্ডটা হারাচ্ছে তারা এত সহজে ছেড়ে দিবে বলে মনে হয় না। সো দিস কুড বি টু থিংস। ওয়ান, একটা হতে পারে যে জাস্ট টু শো যে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে যে আমরা যদি গ্রাউন্ড হারাইও উই ক্যান অলওয়েজ ব্রিং আওয়ার নেভি, যাতে করে যারা এখানে যুদ্ধে আসতে পারে। ইভেন এমনও হতে পারে যে তাদের এক ধরনের উস্কানিমূলক আচরণও হতে পারে টুয়ার্ডস বাংলাদেশ, যে যদি বাংলাদেশ এর সাথে জড়িয়ে যায় তাহলে অন্যদিকে হয়তোবা এইটাকে তাদের অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করা যেতে পারে। সো বাংলাদেশের কাছে ডোর স্টেপে মিয়ানমারের যুদ্ধটা আসছে কিনা এইটার উত্তরে আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতার পরের থেকেই কিন্তু আমরা মিয়ানমারের যে ইন্টারনাল কনফ্লিক্ট এইটার হিট কিন্তু আমরা টের পাচ্ছি। যেটা কেএনএফ সম্পর্কে বললেন, কেএনএফ কে সেটা যদি আমি বলি, কেএনএফ এর যে জাতিগোষ্ঠী তাদেরকে জো পিপল বলা হয়। এই জো পিপলরা আছে কোথায়? জো পিপল আছে বান্দরবনে, আছে মিজোরামে, আছে মণিপুরে, আছে ত্রিপুরাতে, আছে মেঘালয়ে আছে এবং চীন স্টেট অফ মিয়ানমার, এই জায়গাগুলোতে আছে। একই জাতিগোষ্ঠীর লোকজন কিন্তু এই সবগুলো জায়গাতে বিদ্যমান। যারা সবচেয়ে ইন্টারেস্টিং হলো আরাকান আর্মি যারা যুদ্ধ করছে এখন তাতমাদার এগেনস্টে, তাদের অনেক লিডারশিপ আছে, দে হেইল ফ্রম বান্দরবান। সো এইখানে যে কানেকশনস যেটা আমি তৈরি করার চেষ্টা করছি আরাকান আর্মির সাথে আমাদের কেএনএফ এর, অর্থাৎ কেএনএফ বান্দরবনে যেটা তৈরি হয়েছে, এইটার স্পিল ওভার এফেক্ট অথবা এইটার পটেনশিয়াল যে থ্রেট যেটা আমরা দেখতে পাই, ইট ইজ এ ডেঞ্জারাস। যদি এইটা তারা যে মিয়ানমারে যে এরকম ইন অ্যাবান্ডেন্স অফ আর্মস অ্যান্ড মিউনিশনস যেগুলো আছে, এই আর্মস অ্যান্ড মিউনিশনস গুলো থ্রু কেএনএফ একই জাতিগোষ্ঠীর মাধ্যমেও কিন্তু এটা বাংলাদেশে চলে আসতে পারে, একই জাতিগোষ্ঠীর মাধ্যমে কিন্তু এটা ইন্ডিয়াতেও যেতে পারে। এবং যে আনঅ্যাকাউন্টেবল আর্মস অ্যান্ড অ্যামিউনিশনের কথা বললাম, এটা ড্রাগ ট্রাফিকিং হোক অথবা অন্য যেভাবেই হোক, এটা যদি বাংলাদেশে আসে তাহলে এটার সিরিয়াস একটা সিকিউরিটি থ্রেট ফর বাংলাদেশ। আমাদের আপনারা জানেন যে চিটাগং হিলট্রেক্সে কিন্তু নট অনলি কেএনএফ বাট অলসো ইউপিডিএফ, জেএসএস তারাও আছে। তো ফলে আমি এটাকে কিন্তু একটা ভয়াবহ থ্রেট হিসেবে দেখছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ফোরামের কোঅর্ডিনেটর, এটা আপনাদের লোকাল কমিউনিটির উপর কি প্রভাব ফেলছে? যে আপনার
অনগোয়িং ক্রাইসিসের কারণে অনেক রোহিঙ্গারা এসেছে এবং তাছাড়া ওনারা বলছিল এক্সপার্টরা যে পুরা রিজিয়নেই কিন্তু একটা ইনস্টেবিলিটি চলছে। আপনাদের এলাকাতে এটা কী ধরনের প্রভাব ফেলছে আপনি যদি বলেন। ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, বলতে সুযোগ করে দেওয়ার জন্য। অফকোর্স এক্সপার্টরাই এতক্ষণ ধরে আপনাকে ডিসকাশন করছিল হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, বাংলাদেশের উপরে কী ইম্প্যাক্ট পড়ছে। স্বাভাবিকভাবে খুবই এক্সট্রিমলি ব্যাড ইম্প্যাক্ট ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ আমাদের যে কৃষি জমি আছে, লবণের জমির চাষ যারা করতেছে, শিক্ষার উপরে, স্পেশালি এখন যে নার্কো টেরোরিজম যেটা আসছে, এটা হিউজ ইম্প্যাক্ট ওখানে। কারণ আমরা একটা জিনিস মূলত বারবারই ইগনোর করা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা রোহিঙ্গা যে জনগোষ্ঠী বাংলাদেশে এসছেন ওনাদের উপরে সবাই ফোকাসড, আন্তর্জাতিক সংস্থা বলেন, দেশীয় সংস্থা বলেন, সবগুলো। কিন্তু এই যে আমাদের কমিউনিটি ছিল তাদের চেয়ে বেশি হয়ে গিয়েছে। তো স্থানীয় যে জনগোষ্ঠীটা আছে তাদের উপরেও আমার মনে হয় একটু সদয় দৃষ্টি দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি আপনারা সবাই অনেক ভালো স্পিকার। আমার সময় খুবই সংক্ষিপ্ত। আমরা এই ইম্পর্টেন্ট টপিকে আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনারা সবাই খুব ভালো স্পিকার, বাট আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমার অনুষ্ঠান শেষ করতে হবে। আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম। আমার সময় সংক্ষিপ্ত, আমি অনুষ্ঠান শেষ করতে হবে, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনপুট। আমরা চেষ্টা করব আমরা আরেকটা পর্ব করতে পারি কিনা এই ইম্পর্টেন্ট টপিকে। এটা তো একটা, ওনারা বলছিল যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং এই সিচুয়েশনটা তো অনগোয়িং। আমরা চেষ্টা করব আরেকটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য, যেন আপনারা আরও কথা বলতে পারেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছিলাম মায়ানমারের যে সিভিল ওয়ার তা নিয়ে। আমরা সবসময় চেষ্টা করি ইম্পর্টেন্ট টপিকে আপনাদের সামনে কথা বলার জন্য। আমাদের সাথে আজকে 5 জন এক্সপার্ট গেস্ট আমাদের সাথে জয়েন করেছে। ওনারা সবাই খুব ভালো স্পিকার, বাট সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি হয়তোবা ওনাদের কথা আরও শুনতে পারিনি, বাট আমরা চেষ্টা করব আরেকটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য এই সেম টপিকে, যেন আপনারা ওনাদের কাছ থেকে আরও শুনতে পারেন বর্তমানের যে অনগোয়িং ক্রাইসিসটা চলছে সে সম্পর্কে। আমরা শেষ করব, আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।